খুঁজে বের করবা। সো ওইটা দিয়ে হচ্ছে সবগুলো ডায়াগ্রাম সুন্দর করে আঁকাবা, দেন রিপোর্টটা ওভাবে সাজাবা। ঠিক আছে, যে প্রথমে যেটা আসবে, যে ধরো প্রথমে ইউজ কেস আসলো, তারপর ক্লাস ডায়াগ্রাম আসলো, তারপরে হচ্ছে কি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আসলো। তো এভাবে জিনিসগুলো সাজানোর পরে সুন্দর করে রিপোর্টটা লিখবা, যে তোমাদের প্রজেক্টে কি কি হচ্ছে না হচ্ছে, সেটার জন্য কিভাবে ডায়াগ্রাম গুলা হচ্ছে, তারপর হচ্ছে গতদিন যেগুলা ছিল ফিশবোন ডায়াগ্রাম, ওগুলা সব দিয়ে হচ্ছে রিপোর্টটা সুন্দর মতো কমপ্লিট করবা হচ্ছে তোমরা 12 তারিখের মধ্যে। এবং সেটার আমি বলছিলাম যে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। তো প্রেজেন্টেশনটা দিবা হচ্ছে, আচ্ছা আমি আরেকবার বলি, নাজনীন নাহার যেহেতু এখন আসতো, যে আমি বলছি হচ্ছে যে তোমাদের ফাইনাল এক্সামটা আমার একটু আগে নিয়ে নিতে হচ্ছে। তো আমি তোমাদের ফাইনাল এক্সাম নিব হচ্ছে 8 তারিখে, ঠিক আছে? 8 তারিখ বুধবার ক্লাস টাইমে হচ্ছে আমি তোমাদের এক্সামটা নিব। আর কি বলে, তো এক্সাম এইটা হইলো, সিলেবাস আমি আজকে পড়াইনি, তারপর আমি আবার সিলেবাস বলতেছি। বাট এক্সাম ডেট হচ্ছে 8 তারিখে। আনাস, আনাস শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। মঙ্গলবার নেন ম্যাম। ওই যে মঙ্গলবার কে তানিম মাহমুদ বললো যে তোমাদের অনেক ক্লাস আছে, দেখে 8 তারিখে নিতে বললো। মঙ্গলবার হচ্ছে আমাদের একদম সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস মিস। জি ম্যাম মিস আমারও। হ্যাঁ, এই জন্য বুধবার 8 তারিখে বলতেছি। আট ডবল তারিখ ক্লাস মিস পড়ে ম্যাম আনাসের হচ্ছে একসাথে। এই প্রবলেম। হ্যাঁ, একসাথে ম্যাম, ম্যাম বুধবার একসাথে দুইটা ক্লাস পড়ে একসাথে। বুধবারে তোমার কি কি ক্লাস? ওই যে টাইম চেঞ্জ করছে, ডাটা স্ট্রাকচার না ম্যাম, সরি ম্যাম, ডাটা বেজে আর কি। ভাইয়া ডাটাবেস একটু কে যদি নিচ্ছে? ম্যাম ওই যে পলিরানী ঘোষ ম্যাম। মানে তুমি কি আমার ক্লাস টাইমে ওনার ক্লাস? ম্যাম ছিল না ম্যাম, টাইম চেঞ্জ করে ম্যাম আপনার টাইম ক্লাস টাইমে পালাইছে ম্যাম। ম্যামরে বলছি, তারপর ম্যাম ম্যাম বলছি জানাবে। আচ্ছা, এই ম্যাডাম তো অন্য কেউ হইলে আমি না হয় বলতাম। আহ, ভাইয়া যদি আপনার ক্লাস থাকে তাহলে একটা দিন হচ্ছে একটু ক্লাসটা ড্রপ দিতেন, কারণ কোনো টিচাররা তো এত আগে আর পরীক্ষা নিচ্ছে না। যদি পারতেন একটু আর কি ভালো হতো সবার জন্যই। ম্যাম তো মনে হয় প্রেজেন্টেশন নেবে মনে হয় সে বুধবারে সেম টাইম মনে হয়। বুধবারে নিবে ম্যাডাম? ভাই আপনি জি একটু ম্যাম। শিওর হন যে নিবে কিনা। তুমি একটু বলে দেখো। আমার কাছে তো ম্যাডামের নাম্বার নাই যে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, সেই জন্য আমি বলতে পারতেছি না। তুমি একটু বলে দেখো যে মানে আরেকটা ক্লাসে যাতে তোমাদের নেয়, কারণ যেহেতু বেশিরভাগেরই হচ্ছে বুধবারে নিলে সুবিধা হচ্ছে। তো তুমি একটু বলে দেখো, ঠিক আছে? যে আমি চলে যাব, তো এই জন্য হচ্ছে আমি পরীক্ষাগুলো তোমাদের আগে নিয়ে আমি হচ্ছে খাতা টাতা দেখে মার্কস টার্কস সব কিছু কমপ্লিট করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা ম্যাম আমি ফোন দিয়ে বলবো না। ঠিক আছে, তো এটা একটু তুমি প্লিজ ওদিকে একটু ম্যানেজ করো, তাছাড়া মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো 8 তারিখের জন্য আমি ফিক্স করতেছি, তুমি হচ্ছে ম্যাডামের সাথে একটু কথা বলে দেখো। আর যদি মানে বললো ম্যাডামকে ওভাবে একটু বুঝায় যে ফাইনাল পরীক্ষা দেখে হচ্ছে একটা অন্যদিন যাতে তোমাদের প্রেজেন্টেশনটা ফেলে, ঠিক আছে? তো ওভাবে একটু রিকোয়েস্ট করে বুঝায় দেখো। তো 8 তারিখে হচ্ছে ফাইনালের ডেটটা থাকলো ফিক্স তোমাদের ক্লাস টাইমে। আর 12 তারিখ যেটা বলতেছিলাম, যে 12 তারিখের মধ্যে হচ্ছে যেটা আমি রিপোর্টের কথা বলছিলাম, তো যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল ওগুলোকে সুন্দর করে সাজাবা, ঠিক আছে? ডক ফাইলে টাইপ করে লিখবা নিজের নিজের প্রজেক্টের উপরে, ঠিক আছে? কোনো কিন্তু ইন জেনারেল কিছু না, নিজের যেটা প্রজেক্ট সিলেক্ট করছো সেটার উপরে হচ্ছে ডক ফাইলে রিপোর্টটা লিখবা। যে কোনো টুল ইউজ করে হচ্ছে ডায়াগ্রাম গুলা ড্র করবা, করে রিপোর্টটা সাজাবা। দেন ওই রিপোর্টটা হচ্ছে আমাকে সাবমিট করবা রবিবার 12টার মধ্যে, রাত 12টার আগে। আর একটা হচ্ছে আমি বলছিলাম প্রেজেন্টেশন নিব তোমাদের রিপোর্টের উপরে, তো সেটা যেটা করবা যে সবাই হচ্ছে একটা ভিডিও প্রেজেন্টেশন বানাবা, ঠিক আছে? নিজের রিপোর্টটা নিজে হচ্ছে প্রেজেন্ট করে ভিডিও করবা, রেকর্ডিং করবা, ঠিক আছে? এবং তোমার চেহারা যাতে দেখা যায়, নট যে সবসময় দেখা যেত, বাট একটা ফেজে যাতে দেখা যায়, যে আমি যাতে বুঝি যে হ্যাঁ এটা তুমি করছো, তুমি প্রেজেন্টটা করতেছো। তো ওইভাবে একটা রেকর্ডিং করবা, ভিডিও রেকর্ডিং, যাতে তোমার চেহারা দেখা যায়, ঠিক আছে? তো আমাকে ওই রেকর্ডিংটা সানডের মধ্যে পাঠাবো। সানডেতে তোমাদের কাজ হচ্ছে রিপোর্টটা সাবমিট করে এবং রিপোর্টের প্রেজেন্টেশনটা ভিডিও করে পাঠানো।
ক্লিয়ার? কারণ আমি আগে কিন্তু বলছি যে তোমাদের ফাইনালের মার্কস কিন্তু ডিভাইড হবে এইভাবে, যে রিপোর্টের উপরে একটা মার্কস, প্রেজেন্টেশনের উপরে একটা মার্কস, আর ফাইনাল পরীক্ষার একটা মার্কস। ঠিক আছে? সো ফাইনাল পরীক্ষা তাহলে হচ্ছে 8 তারিখে, আর 12 তারিখের মধ্যে তোমরা যেটা করবা, রিপোর্টটা কমপ্লিট করে সেটা সাবমিট করে দিবা। আমি গুগল ক্লাসরুমে ওপেন করে দিব থ্রেড, সেখানে সাবমিট করে দিবা। প্লাস হচ্ছে কি একটা ভিডিও প্রেজেন্টেশন বানাবা, সেটাও হচ্ছে সাবমিট করবা। ঠিক আছে? সো দুইটা একসাথে জিপ ফাইল করে সাবমিট করে দিবা। ওকে? আর যদি গুগল ক্লাসরুমে মনে হয় না সমস্যা হবে, বা যদি সাবমিট করতে ওখানে সমস্যা হয় আমাকে মেইল করবা। বুঝা গেছে? সবার ক্লিয়ার ব্যাপারটা? ওকে জি মিস আর ম্যাম। হচ্ছে ফাইনালের কোশ্চেনটা একটু সোজা করেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইজি হবে, ডোন্ট ওয়ারি। ম্যাম 12 তারিখে কি আমাদের এই প্রেজেন্টেশন প্লাস ওই ভিডিও শেয়ার দুইটাই? প্রেজেন্টেশনটাই ভিডিও রেকর্ডিং করবা, মানে ও আমাকে আচ্ছা হচ্ছে আচ্ছা। গিয়ে যেমন এই যেরকম ক্লাসে জয়েন হয়ে প্রেজেন্ট করতে হবে না, ও ওকে ম্যাম। তুমি নিজেই হচ্ছে প্রেজেন্ট করে সেটা রেকর্ড করবা, এবং বাট সেখানে যাতে তোমার চেহারা দেখা যায়। জি জি ম্যাম। বুঝা গেছে? মানে তুমি হচ্ছে গিয়ে রেকর্ড করবা তোমার স্ক্রিন, সাথে যাতে তোমার চেহারাও দেখা যায়, এভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা রেকর্ডিং করে আমাকে পাঠাবা। জি ম্যাম ঠিক বুঝছি। আছে? তো সবার ক্লিয়ার? সো আনাস, তাহলে তুমি ওভাবে একটা গ্রুপে নোটিশ দিয়ে দিও যে 8 তারিখে হচ্ছে ফাইনাল এক্সাম, আর 12 তারিখে হচ্ছে তোমাদের রিপোর্ট প্লাস প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে। আচ্ছা, তো ওকে ম্যাম। এখন আসি। ওকে, সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? সো স্পেসিফাইং কন্ট্রোল। তো স্টেট ডায়াগ্রাম, এখানে আমরা যেটা এর আগে পড়ছিলাম যে আমরা ইউএমএল ডায়াগ্রাম প্রথমে শিখতেছিলাম, তাই না? তো ইউএমএল এর মধ্যে কিন্তু এই সব ডায়াগ্রাম গুলা অন্তর্ভুক্ত, যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজে কি করি আমরা, যে আমরা ডিজাইন করতে পারি আমাদের পুরো প্রবলেমটা বা পুরো প্রোডাক্টটা কিভাবে ডেভেলপ করব বিভিন্ন ফেজে, সেইটা হচ্ছে আমরা যখন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছিলাম, সেটাকে আমরা বলতেছিলাম কি ইউএমএল ডায়াগ্রাম, তাই না? ইন জেনারেল ভাবে সবগুলোকে একসাথে বলা হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বা ইউএমএল ডায়াগ্রাম। তো সেটারই কিছু ভাগ ছিল, যেমন আমরা শিখছি হচ্ছে গিয়ে ক্লাস ডায়াগ্রাম, দেন তারপরে ছিল আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তাই না? তো সেরকমই হচ্ছে এখন স্পেসিফিক কন্ট্রোলের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি স্টেট ডায়াগ্রাম লাগবে। স্টেট রিপ্রেজেন্ট করে হচ্ছে কি সিস্টেমে কিভাবে তোমার হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করতেছে সেই জিনিসটা। তো স্টেট মানে তো আমরা সবাই জানি যে প্রেজেন্ট কন্ডিশনটা কি, যে যেমন এখন তোমাদের স্টেট কি, তোমাদের স্টেট হচ্ছে যে তোমরা এখন ক্লাস করছো, তাই না? এই স্টেটে আছো। তারপরে হচ্ছে ধর আমি যদি এখন পিসির কথা বলি, যে হ্যাঁ পিসি এখন অন স্টেটে আছে, আমি যদি এটা সুইচ অফ করে দিই তাহলে এটা হচ্ছে কি রেখা দাও ইয়ার ভিতরে, জায়গা নাই তো।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম, জি শোনা মিস। যাচ্ছে। সরি, একটু দেরি হয়ে গেল। সো যেটা বলতেছিলাম যে আমরা তাইলে এখন শিখতেছি কি যে ইউএমএল ডায়াগ্রামের মধ্যে আমরা কয়েকটা ডায়াগ্রাম শিখেছি। আজকে হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রামটা কি করে যে এখন কোন স্টেটে আছে, ঠিক আছে? সেই জিনিসটা বোঝায় যে দ্যাট মিনস বিহেভিয়ারাল যদি আমরা কিছু বুঝাইতে চাই সেজন্য আমাদের লাগবে হচ্ছে স্টেট ডায়াগ্রাম। সো স্টেট ডায়াগ্রামে তাহলে আমরা কি করতে পারি যে কোন স্টেটে আছে। ফর এক্সাম্পল যদি আমি বলি হচ্ছে যে আহ এটা আমরা যেমন স্টার্ট করতে পারি হচ্ছে এই সিম্বল দিয়ে, ইটস ভেরি ইজি, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টার্ট সিম্বল। সো স্টার্ট সিম্বল হলো এখন ধরো তুমি এটিএম ব্যাংকে গেছো, ঠিক আছে? এখন তুমি হচ্ছে এখানে যদি তোমার কাজটা কি হয় যে তুমি কার্ড ইনসার্ট করছো, তো কার্ড ইনসার্ট করার পরে তাহলে এখন তোমার কোন স্টেটে আছে, স্টেটটা আমরা দেখাবো হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল শেপ আর রাউন্ডেড কর্নার দিয়ে। তাহলে কার্ড ইনসার্ট করার পর কি কাজ হয় সেটা হচ্ছে ওই স্টেটে আছে মেশিনটা এখন, তাই না? যে যেমন ধরো তোমার এখন কার্ড ইনসার্ট পর তোমার কাছে পিন চাইবে, সো এই জন্য আমরা বলতে পারি কি যে ওয়েটিং ফর পিন, যে তুমি পিন নাম্বার দিলে তারপরে সেই করবে। সো এখন তার মানে সে কোন স্টেটে আছে, ওয়েটিং স্টেটে। তারপর ধরো তুমি পিন দিলা, পিন দেওয়ার পর যে ধরো ইনসার্ট পিন, এই কাজটা কমপ্লিট করার পর তারপরে স্টেট কি হয় যে ভেরিফাই স্টেটে থাকে, তাই না? দ্যাট মিনস হচ্ছে কি আমরা এতদিন যেসবই পড়ে আসছি যে আমরা প্রসেস বলি বা অ্যাক্টিভিটি বলি সেগুলাই এক একবার এক এক জিনিস হয়ে যাচ্ছে, তাই না? যে প্রসেসগুলাই আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে বলতেছি অ্যাক্টিভিটি, ইউজ কেসের সময় আমরা বলতেছি যে ওগুলাই এক একটা ইউজ কেস, আবার স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে ওই প্রসেসগুলাই এক একটা স্টেট বোঝানোর জন্য আমরা ইউজ করতেছি। বুঝে গেছে যে এখন হচ্ছে ভেরিফাই পিন করতেছে, দেন ভেরিফাই পিন করে হচ্ছে হয় একসেপ্ট করতে পারে বা রিজেক্ট করতে পারে, ঠিক আছে? বা ভেরিফাই হলে যদি একসেপ্ট করে তখন আমার কি হইলো যে এটা ফাইনাল স্টেটে পৌঁছে গেল। সো ফাইনাল স্টেটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা যে কোনো স্টেট ডায়াগ্রামটা ড্র করতে পারি, ঠিক আছে? সো স্টেট বলতে বোঝাচ্ছে যে কারেন্ট স্টেট অফ অ্যান অবজেক্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য অবজেক্টস অ্যাট্রিবিউট। সো যেটা বললাম যে কারেন্টলি যেই পজিশনে আছে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে স্টেট আছে, সো যেটা সেটাকে আমরা বলতেছি কারেন্ট স্টেট। এতটুকু কি সবার ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। স্টেট চার্ট তো ওটাই বললাম যে দ্য কারেন্ট স্টেট অফ, এখানে তোমার এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে গিয়ে তোমার যদি গ্রেড শিটের একটা থাকে তাহলে হচ্ছে গিয়ে পেন্ডিং স্ট্যাটাসে আছে, অ্যাক্টিভ স্ট্যাটাসে আছে এবং ইনপুট হিসেবে কোনগুলা দিচ্ছ সেইটা হচ্ছে এইভাবে আছে। সো এটার জন্য হচ্ছে এটা দেখলে বেটার হয় যে এটা মনে হয় শুধু সিকোয়েন্স ডায়াগ্রামের জন্য দেখলাম। আচ্ছা, তো এখানে যদি আমরা আসি, সো মোট কথা আমরা যদি স্টেট বুঝাইতে চাই সেটার জন্য আমাদের সিম্বল কি হচ্ছে, স্টেটের সিম্বল হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল অ্যান্ড রাউন্ড শেপ, ঠিক আছে? তো এখানে যেমন তিনটে স্টেট বোঝানো হচ্ছে, একটা হচ্ছে পেন্ডিং স্টেটে আছে, যেমন আমরা হচ্ছে দেখলাম ওয়েটিং স্টেট, সো পেন্ডিং ওয়েটিং সেম। তারপর হচ্ছে কখন অ্যাক্টিভ স্টেটে আছে সেইটা না, তারপরে স্টেট হচ্ছে গিয়ে ল্যাব, ঠিক আছে? যে কি হচ্ছে। সো এখানে যেমন হচ্ছে গ্রেড দেখানোর জন্য একটা বোঝানো হয়েছে যে ইনিশিয়াল স্টেট। তো এখানে এটা একটু ভুল আছে, এখানে পুরো এটা তোমার ওই যে স্টার্ট সিম্বল যেটা সার্কেল দিয়ে সেটা এখানে আসে নাই, ঠিক আছে? ছবিটা পুরোপুরি। সো আমি যেটা এখানে দেখাই দিলাম তোমরা মেইনলি হচ্ছে কি এভাবে ফলো করবা যে স্টার্ট সিম্বল শুরু হবে হচ্ছে এরকম ব্ল্যাক সার্কেল দিয়ে, তারপরে হচ্ছে আমরা কোনো একটা ইভেন্ট হইলে, ঠিক আছে? যে আমার ইভেন্ট কি বলছিলাম ইউজ কেসের সময় বলছিলাম অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যে ইভেন্ট কি যেটার জন্য হচ্ছে আমার কি হয় স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, তাই না? যে কোনো একটা ঘটনার জন্য যে আমার পরিস্থিতি যদি চেঞ্জ হয় যে হ্যাঁ আমি কার্ড ইনসার্ট করার পরে আমার পিন নাম্বারের জন্য ওয়েট করতেছে, তাই না? তো আমার এই যে কার্ড ইনসার্ট করা এটা একটা ইভেন্ট। তো ইভেন্টগুলোকে আমরা এভাবে অ্যারোর পাশে লিখে দিব। ক্লিয়ার? সো ইভেন্টগুলো আমরা যখন লিখতেছি যেমন ইনিশিয়াল স্টেট, এখানে হচ্ছে ধরো তোমার হচ্ছে গিয়ে চেঞ্জ ইভেন্ট এখানে বলতেছে, ঠিক আছে? সো ইভেন্টগুলো যখন কি একটা কন্ডিশন যখন ট্রু হচ্ছে তখন তোমার পরবর্তী স্টেটে যাচ্ছে। কল ইভেন্ট কি যে কোন ইভেন্টের জন্য তোমার
পরবর্তী স্টেটটা কল হচ্ছে সেইটা বোঝাচ্ছে। ক্লিয়ার? আর ইলএপস টাইম ইভেন্ট কি, যে একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্ট হওয়ার আগ পর্যন্ত যেই টাইমটা আছে সেটাকে বলা হচ্ছে গিয়ে আমার কি ইলএপস টাইম ইভেন্ট। তো এগুলো অত ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইভেন্টটা কি সেটা আগে বুঝতে হবে। সো ইভেন্ট আমরা তাহলে যদি সোজা ভাষায় বুঝি যে ইভেন্ট হচ্ছে একটা ঘটনা, যে ঘটনার জন্য কি হচ্ছে স্টেটটা চেঞ্জ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ইভেন্ট। এই ইভেন্টগুলো কিভাবে আমরা লিখবো, এর পাশে আমরা যখন ইভেন্টে লিখে দিচ্ছি তো বোঝাচ্ছি কি যে আমার যেমন এখন ইনিশিয়াল স্টেটে আছে, এখন ইনিশিয়াল স্টেটে যখন থাকতেছে, ফর এক্সাম্পল ধরো যে আমার পিসি এখন এরকম ইনিশিয়াল স্টেটে আছে, আমি যখন হচ্ছে গিয়ে এই ট্যাবে প্রেস করবো, তো এটা একটা ইভেন্ট হচ্ছে, তাই না? যে আমি মাউসে যখন প্রেস করতেছি, কার্সারটা এখানে নিয়ে যখন প্রেস করতেছি, তখন আমার স্টেট চেঞ্জ হয়ে কি হচ্ছে যে আমার এই ট্যাব থেকে এই ট্যাবে চেঞ্জ হচ্ছে। তো এই ট্যাবকে যদি আমি বলি যে একটা স্টেট, আমার ইভেন্ট কি মাউসে প্রেস করা, এই ইভেন্টের কারণে আমার এই ট্যাবে স্টেটটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো এরকম পুরো তোমার যেই ধরো প্রজেক্টটা নিজেরা নিছো, ঠিক আছে, সেখানে যদি এখন আমরা স্টেট ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? ওখানেও আমাদের সেম জিনিসগুলো হবে, তাই না? যে যেমন তোমাদের অনেকে অনলাইন নিছো, তো অনলাইন যে কোনো ম্যানেজমেন্টের ফার্স্ট পেজ তোমাদের হচ্ছে গিয়ে লগ ইন পেজ। তো লগ ইনের ক্ষেত্রে আমরা যেমন ইউজ কেস করছিলাম, তাই না? তো ইউজ কেস আমরা দেখছিলাম যে হচ্ছে এরকম আইডি দিবে, ইমেল দিবে, সেইগুলো হচ্ছে ভেরিফাইড হবে। তো এইভাবে কাজগুলো হচ্ছিল। তো ওটার জন্য যদি স্টেট ডায়াগ্রাম আঁকাই তাহলে আমাদের কিরকম হবে? প্রথমে হচ্ছে যে ধরো আমার যদি সফটওয়্যারের প্রথম ইন্টারফেস যেটা, ঠিক আছে, ইউজার ইন্টারফেস যেটা, সেটা যদি ওপেন হয়, দেন আমার এখন সেটা কি ইনিশিয়াল স্টেটে আছে যে হ্যাঁ তোমার সফটওয়্যারটা ওপেন হয়েছে। নেক্সট স্টেপ কি হবে, যে তুমি যদি আইডি আর পাসওয়ার্ড দাও, নেক্সট স্টেট হচ্ছে যে সে তোমার ইনফরমেশন গুলো ভেরিফাই করবে, তাই না? দ্যাট মিনস প্রথম স্টেটের পরে সে হচ্ছে গিয়ে ওয়েটিং স্টেটে আছে, যে তুমি যখন হচ্ছে গিয়ে সফটওয়্যারটা ক্লিক করলা সে ওপেন হইলো, দেন স্টার্ট সিম্বল বা তোমার হচ্ছে ইনিশিয়াল স্টেট যেটা সেটাতে আছে। তারপরে কি বলতেছি, তারপরে হচ্ছে যে সে ওই যে টেক্সট ফিল্ড বা ব্ল্যাঙ্ক একটা ফিল্ড রাখতেছে, যেখানে কি করতেছি আমরা আমাদের জন্য ওয়েট স্টেটে আছে, যে আমরা যখন ওখানে ইনপুট দিব আমাদের ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন নেওয়ার জন্য ওয়েট করতেছে। সো দ্যাট মিন সে ওয়েটিং স্টেটে আছে। এরপরে যখন আমি দিলাম, ঠিক আছে, সো ইভেন্ট হচ্ছে যে আমি আমার ইনফোগুলা দিলাম, ঠিক আছে, সো সেটা একটা ইভেন্ট। এই ইভেন্টের কারণে তাহলে কে সে কোন স্টেটে গেল, ভেরিফাই স্টেটে, যে এখন ইনফরমেশন গুলো ভেরিফাই হবে। নেক্সট হচ্ছে কি, আমি যদি ধরো যে ভেরিফাই হয়ে যায়, দেন সে আমাকে জানাবে যে নেক্সট পেজে আমি যেতে চাই কি চাই না, তাই না? সো আমার যদি এখন ইভেন্ট হয় হচ্ছে আমি বললাম যে হ্যাঁ ওকে আমি নেক্সট পেজে যাবো, এটা যদি আমার ইভেন্ট হয়, তারপরে সে কি করবে, নেক্সট ডেটে হবে কি যে ওপেনিং নেক্সট পেজ বা সামথিং কিছু একটা। বুঝে গেছে? সো এইভাবে হচ্ছে আমার এক স্টেট থেকে আরেক স্টেটে কনভার্ট হবে। ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝে গেছে? জি ম্যাম। আর সিঙ্ক্রোনাইজ ইভেন্ট আছে। সিঙ্ক্রোনাইজ ইভেন্টটা কি? সিঙ্ক্রোনাইজ ইভেন্টটা হচ্ছে, আচ্ছা তো এখানে যেহেতু আমি এটা তোমাদের স্লাইডটা দিয়ে দিব, এখানে এগুলো দেখতে পারো, ঠিক আছে, বাট মেইনলি হচ্ছে আমি যেভাবে বললাম ওইভাবে হচ্ছে ফলো করবা। সো এই যে সিম্পল যে ডায়াগ্রামগুলো আছে এগুলো ফলো করবা। আর যেটা এখানে তোমাদের একটু ইগুলো আছে, এখানে হচ্ছে আমরা যে ক্লাস ডায়াগ্রাম করছি সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে, যে স্টেটের নেম, তারপরে তোমার হচ্ছে গিয়ে ওখানে কোন কোন ইস্যু আছে, যে এন্ট্রি, তারপর এক্সিট, ইন ডিটেলস তোমাদের করতে হবে না, তোমাদের এই হচ্ছে গিয়ে যেটা এই যে প্রথমে ছিল এই ডায়াগ্রামটা ফলো করবা, যে পেন্ডিটেড অ্যাক্টিভিস্টের, তারপর আমি যেটা বললাম, তারপর এখানে যেটা দেখাইলাম। সো এইভাবেই মেনলি তোমাদের নিজেদের যেটা প্রজেক্ট, বা আমি যদি ধরো দিলাম যে এই এই ঘটনা, এখন এটার জন্য স্টেট ডায়াগ্রাম ড্র করো, তখন হচ্ছে জাস্ট স্টার্ট করার পরে তোমাকে ফাইন্ড আউট করতে হবে স্টেট কোনগুলা, ইভেন্ট কোনগুলা। মেইন কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? মেইন তোমার দুইটা কাজ, একটা হচ্ছে স্টেট ফাইন্ড করা, যে কোন স্টেটে আছে এটা বাইর করা, এবং ওই স্টেট থেকে আরেক স্টেটে চেঞ্জটা হবে কোন ইভেন্টের জন্য, সেই ইভেন্টটা আইডেন্টিফাই করা। সো ইভেন্টগুলো জাস্ট লিখে দিতে হবে আর স্টেটগুলো এইভাবে লিখতে হবে। সো এটুকুই হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? সো ওই ইন ডিটেলস যে স্টেটের ভিতরে কাজগুলা কি হবে, ঠিক আছে, সেই ইগুলা লাগবে না।
যেমন এখানে হচ্ছে তোমার হচ্ছে অ্যাকশনগুলো লেখা হয়েছে যে এই স্টেটে কি কি অ্যাকশন সেই জিনিসগুলা লাগবে না। ওকে, সো এটা মাথায় রাখো যে এটা ফলো করবা। তারপরে হচ্ছে এগুলা দরকার নাই। তারপরে হচ্ছে আমরা এখানে আসি সিঙ্ক্রোনাইজ বা কনকারেন্ট। তোমাদের যদি স্টেট ডায়াগ্রাম আঁকতে চাই, কনকারেন্ট বা সিঙ্ক্রোনাইজ কি বোঝাচ্ছে যে এট আ টাইমে প্যারালালি যদি অনেক কয়েকটা স্টেট চালু থাকে, যে তোমার একটা স্টেট ধরো এটা আছে, ঠিক আছে, এটা ধরো 1 নাম্বার স্টেট আছে, এখন কোনো একটা ইভেন্টের কারণে যে সে দুইটা স্টেটে যাইতে পারে, ঠিক আছে, ইয়েস নো ধরো দুইটা স্টেটে যাইতে পারে, এবং ইয়েস হইলে সেটা একভাবে চলবে, নো হইলে একভাবে চলবে। তো এরকম যদি প্যারালালি অনেক কয়েকটি স্টেট একসাথে চলে তখন আমরা এটাকে কি বলতেছি, সিঙ্ক্রোনাইজড কনকারেন্ট থ্রেড। বোঝা গেছে যে সিঙ্ক্রোনাইজ কনকারেন্ট থ্রেড কি, যে প্যারালালি যদি একাধিক প্রসেস বা একাধিক স্টেট একসাথে চলতে থাকে তখন সেটাকে আমরা বলতেছি সিঙ্ক্রোনাইজড কনকারেন্ট থ্রেড। ক্লিয়ার? জি ম্যাম। দেন আমরা এখন যাব হচ্ছে, এটা তো গেল স্টেট ডায়াগ্রাম। সেম এরকম স্টেট চার্ট বা স্টেট ডায়াগ্রামের মতো আরেকটা জিনিস আছে, সেটা কি সিকোয়েন্স ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রাম কি, এবং এগুলো সবই কিন্তু আমি বারবার বলতেছি যে ইউএমএল ডায়াগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত, এবং ইউএমএল ডায়াগ্রামটা আমরা কেন ইউজ করতেছি, ডিজাইনের জন্য, ঠিক আছে। আর এরপরে তো হচ্ছে আমাদের কোডিং। সো ওই কোডিং তো আমরা সবাই এতদিন যা করে আসছি সিএসসি তে ভর্তি হওয়ার পর, তাই না? সো কোডিংও হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। বা ডিজাইন পার্টের মধ্যে আমরা বলছি কি যে ইউএমএল দিয়ে আমরা ডিজাইন ড্র করি, এবং সেটার মধ্যে এই সবগুলা ডায়াগ্রাম অন্তর্ভুক্ত। তো স্টেট ডায়াগ্রাম তো আমরা বুঝতে পারলাম, নেক্সট আসতেছি সিকোয়েন্স ডায়াগ্রাম। তো সিকোয়েন্স ডায়াগ্রাম কি হয়, সিকোয়েন্স ডায়াগ্রাম তো নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমার প্রসেসগুলা সিকোয়েন্সিয়ালি থাকবে, দ্যাট মিনস একটা অর্ডার মেনটেন করে থাকবে যে কোন অর্ডার, কোন প্রসেসের পরে কোন প্রসেসটা হচ্ছে। যেমন তোমরা যখন ইউজ কেস ড্র করছো বা ক্লাস ডায়াগ্রাম, তখন কিন্তু কোনো অর্ডার মেনটেন করো নাই, তাই না? যে তোমার মনে হয়েছে হ্যাঁ এরকম একটা ক্লাস থাকা দরকার, এরকম একটা অ্যাক্টিভিটি বা প্রসেস থাকা দরকার, সো ওটা আগে করছে, নট যে এরকম যে আগে লগ ইনই হবে, তারপরে হচ্ছে ভেরিফাইড হবে, তারপরে তোমাকে ধরো বই লেন্থ দিবে বা বই সার্চ করতে দিবে, এরকম যে একটা সিকোয়েন্সিয়াল অর্ডার মেনটেন করতে হবে সেটা করে কিন্তু ড্র করো নাই, তাই না? তোমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা থাকা দরকার, সো এটা দিয়ে দিই, ওটা থাকা দরকার, ওটা দিয়ে দিই। তো ওইভাবে আমরা অন্য ডায়াগ্রামগুলো আঁকছি। সিকোয়েন্স ডায়াগ্রামে কি থাকবে, সিকোয়েন্স ডায়াগ্রামে হচ্ছে আমাদের সবকিছু একটা সিকোয়েন্স মেনটেন করে থাকতে হবে, ঠিক আছে, যে কোনটার পরে কোনটা। সো যেমন এখানে হচ্ছে কমপ্লিট ক্যাম্পেইন এনএনটি এন, ঠিক আছে। সো এটা এই যে সিকোয়েন্স মেনটেন করে এখানে চলতেছে সেটা যেমন এখানে দেখানো হয়েছে। ওকে, তো এখানে তাইলে আমরা একটু আসি যে আমাদের তাইলে সিকোয়েন্স ডায়াগ্রামের নোটেশনগুলো কি কি, যে আমার অবজেক্টগুলা কি কি সেটা হচ্ছে লিখতে হবে। সো অবজেক্ট এখানে যে কোনো এন্টিটি হইতে পারে বা যে কোনো প্রসেস হইতে পারে, ঠিক আছে। দেন এভাবে আমরা বার দিয়ে দেখাবো। দেন আমাদের অ্যাক্টর থেকেও বার হইতে পারে। সো যেখানে আমি এজন্যই বললাম যে আমাদের এটা প্রসেসও হইতে পারে, কোনো মেথডও হইতে পারে, কোনো এন্টিটিও হইতে পারে। সো যদি আমাদের এন্টিটি হয় কোনো কাস্টমার বা কিছু, সেটা আমরা অ্যাক্টরকে এভাবে দেখাই, আমরা হচ্ছে এরকম দাগ দিয়ে দিব। যদি আমরা অবজেক্ট কোনো কিছু ইউজ করি বা প্রসেস ইউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে দেখাবো, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে আমাদের এখানে আসি অ্যাক্টিভেশন বার। অ্যাক্টিভেশন বারটা কি করবে, যে ওই প্রসেসটা বা কোনো একটা অ্যাক্টর কতক্ষণ ধরে কাজ করতেছে বা কতক্ষণ ধরে অ্যাক্টিভ আছে সেইটা হচ্ছে এই অ্যাক্টিভেশন বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং বারটা কতটুকু লম্বা হবে সেটা ডিপেন্ড করতেছে যে কতক্ষণ অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এখানে যেমন দুইটা বাড়ি হচ্ছে সমান দেওয়া আছে, দ্যাট মিনস কি বোঝাচ্ছে যে আমার এই দুইটা অবজেক্ট বা দুইটা অবজেক্ট যদি দুইটা প্রসিডিউর হয় বা প্রসেস হয়, দুইটা প্রসেসই হচ্ছে সেম টাইম ধরে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। সেটা বোঝানোর জন্য আমরা সেম দিচ্ছি। ধরো এই প্রসেসটা যদি একটু বেশি সময় অ্যাক্টিভ হয় তখন হচ্ছে এই বারের সাইজটা কি হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। এতটুকু কি সবার বোঝা গেছে? একটু বলো। জি ম্যাম। তো এখানে যেমন ধরো যে এখানে যেটা আছে যে তোমার এই প্রসেসটা একটু ছোট করে আছে, ঠিক আছে, যে স্টার্ট যেটা হচ্ছে ইন্টারফেস দেওয়া আছে সেটা যেমন এই এই প্রসেসটা হচ্ছে বা এই অবজেক্টটা যদি বলি সেটা হচ্ছে অল্প সময় ধরে
কেন হলো, কেউ কি আসছে? তো এখানে যেমন ধরো যে আমার প্রথম প্রসেসটা কি আছে, খুব অল্প সময় আছে তাই না? দেন এখান থেকে ধরো ক্লায়েন্টের ইনফরমেশন নেওয়ার কাজ করতেছে। সো ক্লায়েন্টের যে অ্যাক্টিভিটি বা ক্লায়েন্ট যে অবজেক্টটা, তার জন্য হচ্ছে আমার এখানে কি লেখা আছে, ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আমার ডট ডট দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা আমার অবজেক্ট এখানে আছে। দেন হচ্ছে ক্যাম্পেইনিং, এটা একটা অবজেক্ট আছে। এখন এই একটা অবজেক্ট থেকে দেন কমপ্লিট ক্যাম্পেইনিং, তো এইটা থেকে আমার আরেকটা প্রসেসের যে অ্যাক্টিভেশনটা সেটা দেখাচ্ছি হচ্ছে এই দেখো যে কমপ্লিট ক্যাম্পেইনিং অ্যাক্টিভেশন করতে, কারণ হচ্ছে ধরো ক্যাম্পেইনে তোমার ইনফরমেশন নিতে হচ্ছে, ক্লায়েন্টের ইনফরমেশন দিতে হচ্ছে, তাকে কিছু ইনফরমেশন দিতে হচ্ছে যে কিসের জন্য পেইনটা হচ্ছে না হচ্ছে, কি কি অফার আছে। তো এই জিনিসগুলো যেহেতু যেহেতু এখানে বলা হচ্ছে, এক মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই এক একটা অবজেক্ট কতক্ষণ ধরে তোমার অ্যাক্টিভ আছে, যে যেটা বলতেছিলাম যে কমপ্লিট ক্যাম্পেইন, এই একটার জন্য এইটার এই অবজেক্টের কাজ যা, তাই না, যে তোমার ইনফরমেশন নেয়া, তারপর কোনো অফার দেয়া। তো এইটা করতে হচ্ছে তাকে অনেক বেশি সময় ধরে কি থাকতে হচ্ছে, অ্যাক্টিভ থাকতে হচ্ছে। তো এই জন্য এটার অ্যাক্টিভেশন বারটা একটু বেশি। দেন হচ্ছে ধরো ক্লায়েন্ট তার ইনফরমেশন দিবে, যেহেতু একজন সিঙ্গেল ক্লায়েন্ট তার নিজের ইনফরমেশন দিচ্ছে, তো এই জন্য প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য এই অ্যাক্টিভেশন বারটা অল্প, তাই না? তো এইভাবে করে এটা দেওয়া আছে। এবং কোনটার পরে কোনটা হচ্ছে, যে প্রথমে ধরো হচ্ছে গেট ক্লায়েন্টের কাছ থেকে এটা নিবে, তারপরে হচ্ছে ইনফরমেশন নিয়ে তাকে হচ্ছে অ্যারো দিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে এতটুকু সবার? জি ম্যাম। সো স্টেট ডায়াগ্রামে আমরা দেখলাম যে আরেক স্টেপে যাচ্ছে। ডায়াগ্রামে আমরা দেখতেছি কি যে কোন প্রসিডিউরের পরে কোন প্রসিডিউর অ্যাক্টিভ হচ্ছে, কোন অবজেক্টের পরে কোন অবজেক্টটা আমার অ্যাক্টিভ হচ্ছে, বা কোন প্রসিডিউর পরে কোন প্রসিডিউর অ্যাক্টিভ হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের সব জিনিসগুলাই আসতেছে, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে ম্যানেজার, শুধু যদি আমরা মানুষ বা মানে যে অ্যাক্টর যদি আমরা দেখাই যে এই অ্যাক্টরের অ্যাক্টিভিটি, যেমন এই ম্যানেজারকে সব সময় অ্যাক্টিভ থাকতে হচ্ছে, দেখে কিন্তু দেখো তার অ্যাক্টিভেশন বারটা হচ্ছে সব থেকে লম্বা। অ্যাক্টর হইলে তখন আমার হচ্ছে গিয়ে সাইন, যেটা আমরা ইউজ কেসের জন্য শিখছিলাম সেই সাইনটা ইউজ করব। বাকি অবজেক্ট প্রসিডিউরের জন্য আমরা হচ্ছে বক্স করে নিচে ডট ডট দিয়ে দিব, আর অ্যাক্টিভেশন বার দিয়ে দিব যে ওই একটা কাজের জন্য আমার ওটা কতক্ষণ ধরে আছে সেইটা। ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝে গেছে? জি ম্যাম। সো ডায়াগ্রাম তাহলে আমাদের এই কয়টায়। এখন আসি হচ্ছে সফটওয়্যার টেস্টিং। সো সফটওয়্যার টেস্টিং কি জিনিস? সফটওয়্যার টেস্টিং তো আমরা সবাই জানি যে সফটওয়্যারটা হচ্ছে আমরা প্রথমে প্ল্যান করলাম, রিকোয়ারমেন্ট নিলাম, রিকোয়ারমেন্ট নিয়ে অ্যানালাইসিস করলাম, দেন তারপরে হচ্ছে আমরা কি করলাম, যে যদি হচ্ছে তোমার ওটা ডেভেলপ করা হলো, প্রোডাক্টটা ডেভেলপ করা হলো। তো প্রোডাক্টটা ডেভেলপ করে যদি আমরা টেস্টিং না করি, তাহলে সেখানে পসিবিলিটি অনেক বাগ থাকার পসিবিলিটি থেকে, যেটা হচ্ছে যদি আমরা ওইভাবে ক্লায়েন্টকে দিয়ে দিই সেটা কিন্তু আমাদের কোম্পানির জন্য কোনো ভালো কিছু হবে না, তাই না? আমাদের রেপুটেশন খারাপ হবে। দ্যাটস ওয়াই হচ্ছে টেস্টিং ফেজটা সব থেকে ইম্পর্টেন্ট ফেজ, যে তুমি যখন কোনো একটা প্রোডাক্ট ডেলিভার করবা তার আগে অবশ্যই তোমার প্রোডাক্টটা ভালো করে টেস্টিং করে নিতে হবে, ঠিক আছে? তো এই টেস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা টেস্টিং এর মাধ্যমে হচ্ছে সফটওয়্যারের কোয়ালিটি এনশিওর করতে পারি, যে সফটওয়্যার কোথায় বাগ আছে, কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারি হচ্ছে টেস্টিং এর মাধ্যমে। ক্লিয়ার সবার এতটুকু? তো এখানে দেখো লেখা আছে যে টেস্ট টেকনিক ইনক্লুড দ্য প্রসেস অফ এক্সিকিউটিং আ প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন উইথ দ্য ইন্টেন্ট অফ ফাইন্ডিং সফটওয়্যার বাগ। বুঝা গেছে? জি ম্যাম।
দুই ধরনের হচ্ছে, মানে অনেক ধরনের আছে, বাট ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে দুই ধরনের টেস্টিং টেকনিক আছে। একটা হচ্ছে হোয়াইট বক্স টেকনিক আর হচ্ছে ব্ল্যাক বক্স টেকনিক। হচ্ছে আমরা কোডের সবকিছু, মানে আমাদের কাছে যেমন সোর্স কোডটা আছে, ঠিক আছে, এবং সোর্স কোডটাকে আমরা টেস্ট করতে পারছি, যে সোর্স কোড রান করে এটাকে আমরা ডিবাগ করে দেখে যখন আমরা টেস্ট করতে পারতেছি যে কোনো ভুল আছে বা কোনো অন্য উপায়ে হচ্ছে জাস্ট রেজাল্টটা মিলানো হয়েছে কিনা, ঠিক আছে, সেটা যখন আমরা টেস্ট করতে পারবো সেই টেস্টিংকে বলা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। আর যদি আমরা সোর্স কোডটা আমাদের অ্যাক্সেসে না থাকে, ঠিক আছে, আমরা যে শুধুমাত্র আমাদেরকে ইন্টারফেস দিয়ে বলা হইলো যে এটা টেস্ট করো, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ফর এক্সাম্পল, যে ধরো যে আমরা উইন্ডোজ ইউজ করি, তাই না, তো উইন্ডোজে দেখবা যে ডিফারেন্ট ভার্সন আসতেছে, তাই না, আমরা 8 ইউজ করতাম, 10 ইউজ করতাম। তো এরকম যে ভার্সন আসে, তুমি কি এই যে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেই কোড কি তোমার কাছে আছে? না সেটার ম্যাম। কোডটা আমাদের কাছে নাই, তাই না, আমাদেরকে হচ্ছে এক একটা ভার্সন রিলিজ দিয়ে দেয় এবং আমরা সেটা কি করি, ইউজ করি। যদি কোনো প্রবলেম পাই, দেখবা লেখা আসে যে তুমি কি রিপোর্ট করতে চাও নাকি বা সামথিং কিছু। তো এরকম কি হয় যে কিছু টেস্টার থাকে যাদেরকে হচ্ছে প্রথম রিলিজের আগে তাদেরকে দেয়া হয় যে তোমরা টেস্ট করতো, তারা কিন্তু শুধু ইন্টারফেস, আমরা যেরকম হচ্ছে যেখানে ইনস্টল করে সেটাতে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতেছি, উইন্ডোজটা চালাচ্ছি, তো ওই টেস্টারও সেম জিনিসটাই করে। তো তারা কিন্তু অপারেটিং সিস্টেমটা কি করে বিল্ড করা হয়েছে সেটার সোর্স কোড কিন্তু তারা টেস্ট করে না, তারা টেস্ট করে কিন্তু কি ইন্টারফেসটা, তাই না, যে তুমি এখানে ধরো এই উইন্ডোজে ধরো অন্য একটা সফটওয়্যার যখন রান করতে যাচ্ছ সেটা প্রবলেম করছে কি করছে না, টেস্ট করে করে এই জিনিসগুলা বের করতেছে। বাট এখানে তুমি শুধুমাত্র ইন্টারফেসটাই টেস্ট করতেছো, তুমি কিন্তু ভিতরে কোডটা টেস্ট করতে পারতেছো না। তো এই ধরনের টেস্টিংকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, ঠিক আছে। আর যখন তুমি সোর্স কোডটা হচ্ছে টেস্ট করতে পারবা, সোর্স কোডটা ডিরেক্ট নিজে এক্সিকিউট করতে পারবা, রান করে দেখতে পারবা যে কোনো ভুল আছে কিনা, সেটা হবে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো ওটা তো গেল হচ্ছে দুই ধরনের টেস্টিং। এছাড়া আরো ধরনের টেস্টিং আছে যেটাকে বলা হচ্ছে যে টাইপ লেভেলের টাইপ গুলা কি, ঠিক আছে, যে টেস্টের লেভেল হচ্ছে এইটার টাইপ গুলা কি। প্রথম টাইপ হচ্ছে কি ইউনিট টেস্টিং, বা এটাকে আমরা বলতে পারি যে প্রথম লেভেলে যখন আমরা টেস্টিং করতেছি। তো ইউনিট টেস্টিং দিয়ে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ছোট ছোট ইউনিট, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইউনিট যখন থাকবে সেইটাকে যখন আমরা টেস্ট করব সেটা হচ্ছে ইউনিট টেস্টিং, ঠিক আছে, এক একটা কম্পোনেন্ট, নট যে পুরো সিস্টেমটা বিল্ড করার পরে। ফর এক্সাম্পল, যে ব্যাংকের কোনো সফটওয়্যার তুমি বিল্ড করতেছো, এখন এই পুরো সফটওয়্যার টেস্টিংটাকে কিন্তু ইউনিট টেস্টিং বলা হচ্ছে। তোমার এক একটা কম্পোনেন্ট, যে তুমি একটা ক্লাস রেডি করলা যে হ্যাঁ ক্রেডিট ক্লাসটা বা টাকা হচ্ছে পে করার যেটা, ঠিক আছে, যে ব্যাংকে তোমার টাকা ট্রান্সফার করবা, এটুকের জন্য হচ্ছে তোমার একটা কম্পোনেন্ট। তো সেই কম্পোনেন্টটা বিল করার পর শুধুমাত্র সেই কম্পোনেন্টটা যদি চেক করো তাহলে সেটা হবে হচ্ছে ইউনিট টেস্টিং। বা একজন অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে প্রথম অ্যাকাউন্ট ওপেন করার যতটুকু পর্যায়ে, ঠিক আছে, যে অ্যাকাউন্ট ওপেন করছে, ঠিক আছে, তো সেটার জন্য যেমন ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস এসব নিতে হবে, তাই না, ওই ইন্টারফেসটুকু, ওই কম্পোনেন্টটুকু যদি আমরা টেস্ট করি তাহলে কি সেটাকে আমরা বলতেছি ইউনিট টেস্টিং। বুঝা গেছে যে সিঙ্গেল সিঙ্গেল ইউনিট যখন বা সিঙ্গেল সিঙ্গেল কম্পোনেন্ট যখন আমরা টেস্ট করব সেটাকে আমরা বলতেছি ইউনিট টেস্টিং। আমরা কিন্তু পুরা ব্যাংকিং সফটওয়্যারটা বলতেছি না, যে না তুমি ইউজারের কাছ থেকে তার ইনফরমেশন নিবা, তার অ্যাকাউন্ট ওপেন হবে, তারপর সে টাকা ট্রান্সফার করতে পারবে, ক্রেডিট করতে পারবে, ডেবিট করতে পারবে, ঠিক আছে, এই পুরা সিস্টেমটা কিন্তু আমরা বলতেছি না। আমরা যখন বলতেছি যে পুরা সিস্টেমের বিভিন্ন বিভিন্ন কম্পোনেন্ট যদি আমরা টেস্ট করি সেটাকে আমরা বলতেছি ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিং কি জিনিস সবার বোঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, তারপরে আসছি হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তো ইন্টিগ্রেশন দিয়েও আমরা বুঝতে পারছি কি, যে আমরা তো বললাম যে ইউনিট হচ্ছে কি ছোট ছোট কম্পোনেন্ট যখন টেস্ট করতেছি, আর এই ছোট কম্পোনেন্ট যখন একসাথে আমরা মার্চ করব, যে ধরো আমরা হচ্ছে প্রথমে লগ ইন পেজ করলাম, লগ ইন পেজ করে হচ্ছে আমরা ইনফরমেশন নিচ্ছি, এই দুইটা ইউনিটটা আমরা যখন আলাদা আলাদা টেস্ট করতেছি তখন বলতেছি আমরা ইউনিট টেস্টিং। আর তারপরে হচ্ছে যখন এই দুইটা আমরা মার্চ করলাম, যে একসাথে মার্চ করার পর দুইটা কিরকম কাজ করে সেটা যদি আমরা টেস্ট করি, যে একই সাথে হচ্ছে আমরা যে লগ ইন করার পর আমরা হচ্ছে আমাদের স্টেটমেন্ট চেক করব বা কিছু একটা করব, যখন এরকম একসাথে কয়েকটা ইউনিটকে মার্চ করে বা ইন্টিগ্রেট করে যখন আমরা
আমাদের সামনে হচ্ছে প্রোডাক্টটা আসবে, সেটা যখন আমরা টেস্ট করব সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, যে আমরা একটা যেটা বলছিলাম যে একটা একটা করে প্রোডাক্ট বিল্ড করবো, যে প্রোডাক্টের ছোট একটা অংশ বিল্ড করবো, যে প্রথমে ইউজার ইন্টারফেসটা দেখতে কেমন হবে, তারপর হচ্ছে আমার লগ ইন পেজটা কেমন হবে, তারপরের পেজটা কেমন হবে। তো যখন একটা একটা করতেছি বা এক একটা ইউনিট টেস্ট করতেছি সেটা তো হলো, এবং যখন হচ্ছে আমি একসাথে দুইটা জিনিস ডিপ্লয় করতেছি তখন আমার সেটা কি বলতেছি, ইন্টিগ্রেশন টেস্টিং। ওকে। আর সিস্টেম টেস্টিং কি, যখন আমার পুরো সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার যে টেস্টিংটা হয় সেটাকে আমরা বলতেছি সিস্টেম টেস্টিং, এবং এটাকে আরেক নাম হচ্ছে কি এন্ড টু এন্ড টেস্টিং। ক্লিয়ার সবার? তো মেইন হচ্ছে টেস্টের লেভেল কিন্তু এই তিনটে, একটা হচ্ছে কি বললাম ইউনিট টেস্টিং, এটা সব থেকে ফার্স্ট লেভেল, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, এটা সেকেন্ড লেভেল, এরপরে হচ্ছে সিস্টেম টেস্টিং। ক্লিয়ার এই তিনটা জিনিস? ম্যাম ইন্টিগ্রেশন টেস্টিংটা কি? হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্টিংটা একটু বলবেন ম্যাম? ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যে ধরো তুমি প্রথমে দুইটা কম্পোনেন্ট বানাইছো, এখন দুইটা কম্পোনেন্ট মার্জ করার পর যখন দুইটাকে একসাথে টেস্ট করতেছো তখন হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এরপর আবার 3 নাম্বার একটা কম্পোনেন্ট তুমি বিল্ড করলে, সেই 3 নাম্বারটাকে যখন এক দুইয়ের সাথে মার্জ করে তারপরে এই তিনটাকে যখন টেস্ট করতেছো সেটা ইন্টিগ্রেশন, মানে মার্জ করে করে যখন আমরা করবো, তো আলটিমেটলি এটা কোথায় যাবে, মার্চ করতে করতে আমরা একটা পর্যায়ে তো পুরো সিস্টেমটাই আমাদের দাঁড়ায় যাবে। তো পুরো সিস্টেম দাঁড়ায় যাওয়ার পরে আমরা যে টেস্টিং করব তখন হয়ে যাচ্ছে আমাদের সেটা সিস্টেম টেস্টিং। আর তার আগ পর্যন্ত আমরা যখন একটা বানাচ্ছি একটার সাথে তার আগেরটা আমরা প্রিভিয়াসটা মার্চ করতেছি তখন হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, ইন্টিগ্রেট করতেছি, মার্চ করে টেস্টিং করতেছি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে এক দুই কম্পোনেন্ট মার্চ করলাম, সেটা টেস্ট করলে ইন্টিগ্রেশন। এক দুইয়ের সাথে 3 করতেছি, তখন মার্চ করার পর সেটা একটা ইন্টিগ্রেশন টেস্টিং। তো ধরো আমার টোটাল 5টা মডিউল বিল্ড করলেই হচ্ছে কি হয়ে যাচ্ছে, পুরো সিস্টেমটা দাঁড়ায় যাচ্ছে। যখন পুরো সিস্টেমটা দাঁড়ায় যাবে তখন যে টেস্টিংটা করব সেটা হচ্ছে আমাদের সিস্টেম টেস্টিং। তার আগ পর্যন্ত যখন আমি একটা একটা করে মার্চ করতেছি ততক্ষণ পর্যন্ত যে টেস্টিংটা সেটাকে বলা হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো ওই দুইটা হচ্ছে আমাদের মূল টেস্টিং। ঠিক আছে, দেন তারপরে আরো আমাদের কিছু টেস্টিং এর লেভেল আছে, যেমন অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো অ্যাকসেপ্টেন্স টেস্টিং কি, যে এটার অ্যাকসেপ্টেবিলিটিটা কতটুকু সেটা যখন আমরা টেস্ট করব। ঠিক আছে, যে আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট কি ছিল সেটার সাথে আমরা অল্প কিছু, এখন এটা ক্লায়েন্টের কাছে কতটা হচ্ছে বা এটার কাছে কতটা অ্যাকসেপ্টেবিলিটি পাবে সেটা যখন আমরা টেস্ট করব সেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আচ্ছা, এছাড়া আরো আছে কিছু টেস্টিং এর টাইপ, যেমন ফাংশনাল টেস্টিং আর নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং কি, যখন হচ্ছে আমরা টেস্ট করে ফাইন্ড আউট করবো যে এর ফাংশনালিটি গুলা কি কি। ঠিক আছে, এটা কি কাজ করবে। ঠিক আছে, যেমন প্রত্যেকটা ফাংশন আমরা যেরকম জানি যে মেথড বা প্রসিডিউর, তাই না? তো ওই ফাংশন বা প্রসিডিউর গুলা কি সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। এই জন্য দেখো লেখা আছে যে ফাংশনাল টেস্টিং ইজ ইউজিং সফটওয়্যার টু চেক ইফ ইটস বিহেভিয়ার ম্যাচেস দ্য এক্সপেকটেশন। তো এই জন্য আমরা বলছি যে আমাদের ফার্স্ট স্টেপ ছিল প্ল্যানিং রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল টেস্টিং এর মধ্যে কি করা হয়, যে বিহেভিয়ারটা ঠিক রিকোয়ারমেন্ট যেটা চাইছে সেটার সাথে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না, এই টেস্টটাকে বলা হচ্ছে কি ফাংশনাল টেস্টিং। আর নন ফাংশনাল টেস্টিং কি, নন ফাংশনাল টেস্টিং হচ্ছে যে এটা তোমার মেনটেন করতে কিরকম টাইম লাগতেছে বা কিরকম কস্ট লাগতেছে সেই টেস্টিং গুলা। ঠিক আছে, বা ইউজ করতে এটা কতটা হচ্ছে ইজি আছে, ঠিক আছে, বা এটা হার্ড কিনা টেস্টটা, তারপর এটা না। তো এই টেস্টিং গুলাকে বলা হচ্ছে ফাংশনাল টেস্টিং। বাট আমার প্রোডাক্টটা আলটিমেটলি কি কাজ করতেছে, ঠিক আছে, কোর কাজটা যদি আমি বলি সেটাই হচ্ছে, যদি আমি টেস্টিং করি যে হ্যাঁ আমি চাই যে আমার সফটওয়্যার হচ্ছে 1 আর 2 যোগ করে দেয়। সো ওইটা যদি আমি টেস্ট করি যে হ্যাঁ সে 1 আর 2 যোগ করতে পারছে কি না, এই টেস্টটা যদি আমি করি সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। আর বাকি যেগুলো নন ফাংশনাল টেস্টিং বলতেছি সেটা কি, যে হ্যাঁ এখন আমারটা তো হচ্ছে 1 2 চেক করতেছে, ফাইন, তো ফাংশনাল টেস্টিং এ আমারটা পাস। বাট এখানে আমি তখন দেখবো কি যে আমার এইটা ইউজারের কাছে কতটা গ্রহণযোগ্য, বা
এই প্রোডাক্টটা মেনটেন করতে কি আমার কস্ট বেশি হয়ে যাচ্ছে, বা ধরো যারা নিচ্ছে তার সেটা যারা ইউজ করবে তাদের এডুকেশন লেভেলের সাথে আমার এটা মিলতেছে কিনা। যে ধরো এমন কেউ ইউজ করতেছে যে ইংলিশ লেখা থাকলে হয়তো পড়তে পারবে না, ঠিক আছে, তো ওখানে ধরো বাংলায় ইন্টারফেসটা হইলে ইজি হইতো, বা বাংলা ইংলিশ দুইটা মিক্স থাকলে ইজি হইতো। তো সেই জিনিসগুলো টেস্ট করাটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। সেটা কিন্তু কি না যে যে ইউজার ইন্টারফেসে যে তোমার ইনফরমেশন গুলা, যে হ্যাঁ ধরো যে মোবাইল ধরো গ্রামে কৃষক ইউজ করতেছে, এখন সেটা কোনটা ইউজ করবে, যে বাংলায় লিখলে তার জন্য সুবিধা নাকি ইংলিশে লিখলে সুবিধা, so সেগুলা হচ্ছে নন ফাংশনাল। আর ফাংশনালটা কি, ফাংশনাল হচ্ছে যে তুমি পারবা মোবাইল অ্যাপ ইউজ করে হচ্ছে তুমি ধরো ওয়েদার আপডেট জানতে পারবা। সো ওয়েদার আপডেট ধরো যাচ্ছে যে তার এখন ফসল সে দিচ্ছে, এখন ফসল কেটে ফেলবে কি ফেলবে না, সেটার জন্য তার ওয়েদার আপডেট। তো দুইজন ইউজারের কাছে কিন্তু জিনিসটা দুই ভাবে আসতে হবে, তাই না? যে ফার্মারের কাছে গেলে তোমার জিনিসটা হচ্ছে বাংলায় থাকলে বেটার হয়, আর অন্যদের কাছে বাংলা ইংলিশ ডাজেন্ট ম্যাটার, যেটাই থাকুক না কেন সে সবভাবেই হচ্ছে করতে পারবে ওয়েদার আপডেট, তাই না? তো মেইন কাজ হচ্ছে ওয়েদার আপডেটটা, তো সেইটা টেস্ট করাটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। আর এই যে কোন ভাবে কোন ইউজার একসেপ্ট করবে, ঠিক আছে, সেই টেস্টিংটা হচ্ছে কি নন ফাংশনাল টেস্টিং। ক্লিয়ার সবার এতটুকু? বুঝে গেছে? মিস মিস আজান দিয়ে দিচ্ছে। আজকে তো শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিব, আমি আজকে লাস্ট ক্লাস দেখে আমি শেষ করে দিচ্ছি, আমি নামাজ আগে শেষ করে দিব, আর দুইটা স্লাইড আছে ম্যাম শেষ হতে। হ্যাঁ বলো। ম্যাম মঙ্গলবারের ক্লাসটা কি হবে না তাহলে? না, একবারে হচ্ছে তোমাদের এক্সাম হবে, শেষ করে আবার বলতেছি, যারা পরে আসছে আমি আরেকবার বলে দিচ্ছি সবকিছু। তো আমি এটাকে একটু শেষ করে নিই, জলদি শেষ করে দিব নামাজের আগে, ডোন্ট ওয়ারি। দেন হচ্ছে কি পারফরমেন্স টেস্টিং। সো পারফরমেন্স টেস্টিংটা কি করে, যে তোমার প্রোডাক্টটা বা আমাদের প্রোডাক্টটা পারফর্ম কিরকম করছে, যে কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, লোড হইতে টাইম বেশি লাগছে না কম লাগতেছে। তো এই জিনিসগুলো যখন টেস্টিং করতে রেস্টুরেন্ট সার্চ করতেছে, আজকে স্টোর বন্ধের সবাই কিন্তু ওখানে লোড বেশি আসতেছে, তাই না, যে ইউজার বেশি ইউজ করতেছে, তো সার্ভারের উপরে বেশি চাপ পড়তেছে। এখন তাইলে তোমাকে রেসপন্ড করতে টাইম কেমন নিচ্ছে, কম নিচ্ছে না বেশি নিচ্ছে, তো এই পারফরমেন্স গুলা যখন টেস্ট করা হয় সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। সিকিউরিটি টেস্টিং কি, যে তোমার প্রোডাক্টটা কতটা সিকিউর, যে অন্য কেউ এই প্রোডাক্টে হ্যাক করতে পারতেছে কি পারতেছে না, সো এই টেস্ট গুলা যখন করা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি টেস্টিং। ওকে। আর রিলেশন টেস্টিংটা হচ্ছে যখন প্রোডাক্টটা হচ্ছে বারবার রান করে যদি আমরা টেস্ট করি, ঠিক আছে, এবং বাগ আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ক্লিয়ার? আর স্মোক টেস্টিং কি, স্মোক টেস্টিং হচ্ছে যে যখন আমরা কি, এখানে আমরা তো অনেক ধরনের টেস্টিং করলাম, তাই না? আর স্মোক টেস্টিং কি, ধোঁয়া আমরা স্মোক সবাই টেস্ট এখন আমরা হচ্ছে কিভাবে করতেছি, একটা হালকার উপরে ঝাপসা ভাবে যখন টেস্ট করতেছি, তোমার পুরো প্রোডাক্টের টেস্ট না করে আমরা কিছু কিছু ফাংশন যদি টেস্ট করে দেখি যে হ্যাঁ একটা হালকা, যে হ্যাঁ ওকে ফাইন এটা চলতেছে, যে যেমন উইন্ডোজ সব দেখতেছি না, তাই না, যে পাওয়ার চলতেছে কিনা, বা নেটফ্লিক্স চলতেছে কিনা, গান চলতেছে কিনা, মুভি চলতেছে কিনা, ধরো আমরা সব দিয়ে টেস্ট করলাম, আমরা কি করলাম যে হ্যাঁ সে ঠিক মতো আমার পিসিতে ইনস্টল হয়েছে কিনা, আমার স্টার্ট বাটন এখানে চাপলে আসতেছে কিনা, ফাস্ট কতটুকু হয়ে যায়, জাস্ট শুধু ধরো এই হালকা পাতলা যদি আমরা টেস্টিং করি সেটাকে বলতেছি আমরা কি স্মোক টেস্টিং, যেখানে জাস্ট একদম ইম্পর্টেন্ট যে ফাংশন গুলো সেটা যদি আমরা টেস্ট করি সেটা হচ্ছে স্মোক টেস্টিং। বুঝা গেছে? আর স্ট্যাটিক টেস্টিংটা কি, স্ট্যাটিক টেস্টিংটা হচ্ছে যে আমার কি করা, কমন কিছু হচ্ছে কি এরর ফাইন্ড করা, কিভাবে রান না করে, ঠিক আছে, রান না করে শুধুমাত্র কোড অ্যানালাইসিস করে যদি আমরা কি করতে চাই, সেটাকে টেস্ট করতে চাই, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস বা স্ট্যাটিক টেস্টিং। বুঝা গেছে? তো এখানে দেখো লেখা আছে যে স্ট্যাটিক অ্যানালাইসিস এ টাইপ অফ টেস্টিং ওয়্যার কোড ইজ অ্যানালাইজড ফর এনি এরর্স উইদাউট রানিং অর এক্সিকিউটিং দ্য কোড। ঠিক আছে, যে জাস্ট মানে যেমন
দেখে যে হ্যাঁ কোড তুমি করতেছো, এখন রান না করে ওই কোড দেখেই ফাইন্ড আউট করা যে এখানে কোনো এরর আছে কি না, বা এই জিনিসগুলো আমরা করি, ওটা রান না করে সেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক অ্যানালাইসিস। ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। সব কি বুঝেছে? ওকে। তো তাইলে তোমাদের যেটা আমি আরেকবার বলি, যেহেতু প্রথম দিকে অনেকেই ছিল না, এখন সবাই আসছো, তো সবাই ভালো করে শুনো। আমি আরেকবার একটু বলে দিই, তোমাদের ফাইনাল এক্সাম আমি এখানে একটু লিখে দিই। ফাইনাল এক্সামটা আমার একটু আগে তোমাদের নিয়ে নিতে হচ্ছে। সো ফাইনাল এক্সাম আমি নিব হচ্ছে তোমাদের 8 তারিখে, ঠিক আছে? তো এটা আনাস তুমি গ্রুপেও দিয়ে দিবা, আমি এখানে দিয়ে দিচ্ছি। সো 8 তারিখে হচ্ছে তোমাদের আমার ফাইনাল এক্সামটা নিব। সো 8, 12, 21। টাইম হচ্ছে তোমাদের ক্লাস টাইম কতক্ষণ দিলে? 9টা 40 না 20? 9টা 40। ম্যাম 9টা তোমাদের ক্লাস কত? 40? জি মিস। জি আচ্ছা, ম্যাম। তো 9টা 40 থেকে হচ্ছে তোমাদের এক্সাম হবে। তো এটা হচ্ছে ফাইনাল এক্সাম ডেট। আর আমি একটা রিপোর্টের কথা বলছিলাম, ঠিক আছে? তো সেই রিপোর্টটা হচ্ছে তোমরা সাবমিট করবা, রিপোর্ট সাবমিট। তো সবকিছু সুন্দর করে করবা, যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল রিঅ্যারেঞ্জ করবা, আজকে আসবে কোন ইমেজটা পরে আসবে, টাইপ করবা, ঠিক আছে? হাতে লেখা না, নিজের নিজের যেটা প্রজেক্ট সিলেক্ট করছো সেই প্রজেক্টের উপরে টাইপ করে সবকিছু সুন্দর করে লিখবা। ছবিগুলা ড্র করবা হচ্ছে গিয়ে ওই যে draw.io একটা টুল আছে সেটা, বা অন্য যে কোনো টুল ইউজ করতে চাইলে সেটা দিয়ে হচ্ছে গিয়ে সব ডায়াগ্রাম গুলা ড্র করবা, করে হচ্ছে সুন্দর করে রিপোর্ট ক্রিয়েট করবা ডক ফাইলে, এবং সেটা পিডিএফ এ কনভার্ট করে আমাকে রিপোর্টটা সাবমিট করবা হচ্ছে 12 তারিখে, ঠিক আছে? 12 তারিখ রাত 12টার আগে আমাকে সাবমিট করবা। এবং ওই দিন একসাথে সাবমিট করবা হচ্ছে যে রিপোর্টটা, প্রেজেন্টেশনটা তোমরা নিজেরা আগে দিবা, দিয়ে রেকর্ড করবা, ঠিক আছে? ভিডিও রেকর্ডিং করে আমাকে প্রেজেন্টেশনটা সাবমিট করবো। যেটা আমি বলছিলাম যে আমার সামনে হচ্ছে প্রেজেন্ট করতে হবে, বাট এখন যেটা আমি বলতেছি যে আমার সামনে করতে হবে না, তোমরা বাসায় নিজেরা প্রেজেন্টেশনটা রেকর্ড করবা এবং তোমার চেহারা যাতে দেখা যায়, দেন ওইটা আমাকে সেন্ড করবা ভিডিও রেকর্ডিংটা, ঠিক আছে? সো ভিডিও recording of your presentation, বুঝা গেছে? সেটাও সাবমিট করবা হচ্ছে 12 তারিখে। ক্লিয়ার সবার? জি ম্যাম, আমি গ্রুপে দিয়ে দিয়েছি ম্যাম। সবার বুঝা গেছে? আচ্ছা, জি তো মিস। এটা সবাই গ্রুপে দিয়ে দিবা। আর সিলেবাস, ফাইনালের সিলেবাস হচ্ছে মিডের পর থেকে যেগুলো করানো হয়েছে, যেমন হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, ডাটা ফ্লো ডায়াগ্রাম, রিকোয়ারমেন্ট মডেলিং, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো এই 4টার সাথে হচ্ছে আমি আজকে এই 2টা স্লাইডও দিয়ে দিব, ঠিক আছে? যে সফটওয়্যার টেস্টিং আর তোমার রেজিস্ট ডায়াগ্রাম আর সিকোয়েন্স ডায়াগ্রামের এটা। তো এটুকু হচ্ছে সিলেবাস। ক্লিয়ার সবাই? যে দ্যাট মিনস এই যে এখান থেকে আমাদের তো হচ্ছে মিড 13 তারিখে হয়েছে, তো এই যে আমরা এখানে যেমন ফিশবোন ডায়াগ্রাম, এটা রিকমেন্ড অ্যানালিসিসের মধ্যে আছে। তো এখান থেকে হচ্ছে, তো আমি এই 2টা দিয়ে দিয়েছি। তো 2টা 3টা 4টা, আর আজকে হচ্ছে আরো 2টা। তো এই টোটাল 6টা স্লাইডের উপরে তোমাদের এক্সামটা হবে। ক্লিয়ার সবার? জি ম্যাম। বুঝা গেছে? আমি 2টা স্লাইড দিয়ে দিচ্ছি জি মিস। পরে। ওকে, সো ভালো করে দাও, ঠিক আছে? মিস আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব? আমি চলে যাব। আমি হচ্ছে ছেড়ে দিচ্ছি। সো পরে জানাবো, আগে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম।